আজকে ইলেকট্রনিক সার্কিট মনে এই ক্লাসটাতে বেসিক্যালি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করানো হবে, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে। তো আমি মনে হয় আপনাদেরকে একটা ক্লাসে যে ডিফারেন্ট টাইপসের ডায়োড মডেলিং আছে এগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম, রাইট? দেখতে চাইলে জাস্ট হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে ইন শর্ট হচ্ছে বলা হয়েছিল, মনে আছে কারো? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল নন লিনিয়ার এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার মডেল, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, তারপরে আইডিয়াল মডেল, আর এটা হচ্ছে স্মল সিগন্যাল মডেল যেখানে এসি প্লাস ডিসি মিলিয়ে। তো প্রথমত আমাদের হচ্ছে যদি পিসওয়াইজ লিনিয়ার মডেল থাকে সেই ক্ষেত্রে আমরা ডায়োড যেটা আছে ডায়োডটাকে রিপ্লেস করে দিতাম কিসের সাহায্যে? একটা ভোল্টেজ সোর্স আর হলো একটা রেজিস্টর, রাইট? আর যদি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে সলভ করা হয় তখন আইডিয়াল যে ডায়োডটা আছে এটাকে আমরা রিপ্লেস করে দিতাম অনলি একটা হচ্ছে আপনার ভোল্টেজ সোর্স দিয়ে। যেহেতু সিলিকনের ক্ষেত্রে আপনাদের এই ভোল্টেজটা হচ্ছে বাই ডিফল্ট 0.7, এই জন্য হলো 0.7 ভোল্টটাকে চুজ করা হয়। এগুলো কি সবার খেয়াল আছে? আচ্ছা, খেয়াল না থাকলে অসুবিধা নেই, আজকে মূলত আমরা এই টোটাল কনসেপ্টটাকে নিয়েই হচ্ছে কাজ করব, ওকে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদের নরমালি কি করা হয় প্রত্যেকটা টপিক পড়ানোর সাথে সাথে ওদের রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশন যেগুলো আছে মানে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন এগুলো নিয়ে একটু ডিসকাস করা হয়। তো এই যে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের কথা বলছি অথবা হচ্ছে আপনার পিসওয়াইজ লিনিয়ার মডেল, এগুলোর হলো আপনার রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনটা কি এটা একটু জেনে রাখা ভালো। যেমন কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে CVM is a method used to ensure a stable and consistent voltage supply to electrical devices regardless of variations in load condition. So here are some real field applications or implementations of constant voltage drop. They হচ্ছে কয়েকটা ফিল্ডের কথা স্পেসিফিক ভাবে বলা। First of all, battery charging system, secondly DC power supplies, then LED drivers, final telecommunications and networking equipment, এছাড়া হচ্ছে আরো অনেক ফিল্ডে আমরা ইউজ করে থাকি। তো এগুলোতে কিভাবে অ্যাপ্লাই করা হয় জাস্ট অ্যাপ্লিকেশন গুলো আপনাদের যে কাজটা করতে হবে একবার একটু গো থ্রু করবেন। এখান থেকে হচ্ছে পরীক্ষায় মানে সিবিডি মডেলের অ্যাপ্লিকেশন কি বা এটার কোশ্চেন হচ্ছে এক্সামে আসবে না, এটা নিজেদের জাস্ট জানার জন্য, ঠিক আছে? পরীক্ষায় আসবে না বলে একদমই করব না তাহলে তো আর দিতামই না, তাই না? তো এটার হচ্ছে মেইন কনসেপ্টটা হলো আপনাদের যখন ল্যাব ভাইভাটা হবে ল্যাব ভাইভা এক্সামে এগুলো জিজ্ঞেস করা হতে পারে যে আমরা যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটাকে ইউজ করলাম এটার অ্যাকচুয়ালি কাজটা কি বা কনস্ট্যান্ট ভোল্টেজ মোডটা কেন ইউজ করা হয়, তখন আপনাদের কিছু কিছু অ্যাপ্লিকেশন জানা না থাকলে অ্যান্সারগুলো করতে ইজি হবে। ফর এক্সাম্পল ব্যাটারি চার্জিং সিস্টেমের কথা যদি আমি বলি সেক্ষেত্রে কি কি হতে পারে? ব্যাটারি চার্জার্স যেগুলো আছে লেটস সে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকলস এগুলোর ক্ষেত্রে আমাদের এই মডেলটা ইউজ করা হয়। So how it actually works in the battery charging process, constant voltage mode is open used during the later part of the charging cycle. Initially a battery is charged using constant current mode to quickly increase its charge. So আমাদের এই চার্জ যেটা আছে এটাকে কুইকলি ইনক্রিজ করার জন্য CCM যেটা অর্থাৎ হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট মোডটাকে ইউজ করা হয়। Once the battery reaches a certain voltage level, usually close to its maximum capacity, the charger switches to CVM. যখন একটা সার্টেন লেভেলে চলে যায় অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে তখন এই চার্জারটা কিসে সুইচ করে? CVM. CVM is constant voltage mode to prevent overcharging by maintaining a steady voltage. আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে বাকিগুলোরও অ্যাপ্লিকেশন দেন হলো কিভাবে এটা কাজ করে সবই দেওয়া আছে, জাস্ট একবার হলো সবাই গো থ্রু করবেন, ঠিক আছে? এখানে 8টার মতো পয়েন্ট ইনক্লুড করা, এর বাইরেও যদি কারো জানার ইচ্ছা থাকে জানতে পারেন, বাট অ্যাট লিস্ট হচ্ছে এই 8টা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। আর আগেই বললাম যে এগুলো থেকে আমাদের থিওরিক্যাল কোনো কোশ্চেন আসবে না, শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য ওগুলো অ্যাড করা। তো আমরা আজকে হচ্ছে ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো স্টার্ট করি, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে একটু মনে হয় কম প্র্যাকটিস হয়েছে এই সেক্টরটা, অর্থাৎ হচ্ছে এটা আমি ক্লাসে একটু রিভিউ করে গেছিলাম কিন্তু কোনো অঙ্ক করানো বা দেখতে যাই নাই। তো গতকাল হচ্ছে দু একটা ভিডিও লেকচার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেউ কি দেখছেন? বুঝেন নাই, বোঝার কথাও না, তাহলে আমরা ওইখান থেকে আজকে স্টার্ট করব। আসসালামু
Assalamualaikum everyone. Welcome back to my channel. আমি সানি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডায়োডের যে পজিটিভ নেগেটিভ টার্মিনালটা ছিল না, ওই টার্মিনালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ব্যাটারি সোর্সটাকে বসাবেন, মানে ব্যাটারি কানেকশনটা দিবেন, তো যেই সাইডে হচ্ছে ডায়োডের নেগেটিভ টার্মিনালটা ছিল, ব্যাটারি রিপ্লেস করার সময় ওই সাইডে নেগেটিভ রাখতে হবে, যেই সাইডে হচ্ছে পজিটিভ ছিল ওইদিকে হচ্ছে আমাদের পজিটিভটাকে রাখা লাগবে। তো ডায়োডের ক্ষেত্রে এদিকটা কি নেগেটিভ না, আর এই সাইডটা হচ্ছে আমাদের পজিটিভ। তো যখন আপনি ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করবেন এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা নরমাল, আগেও আপনারা সলভ করার সময় জিনিসগুলো মেইনটেইন করেছে, বাট স্টিল একবার রিভিউ করে দেই। যদি ধরেন হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমের যে সার্কিটটা দেওয়া থাকবে, এখানে রেজিস্ট্যান্সের মান আপনাদের কিলো ওহমে দেওয়া আছে, সেই ক্ষেত্রে যে কারেন্টটা ফাইন্ড আউট করবেন ওইটা আসবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। যদি ওহমে দেওয়া থাকে তাহলে আসবে হচ্ছে অ্যাম্পিয়ারে, আর যদি রেজিস্ট্যান্সের মান মেগা ওহমে দেওয়া থাকে তখন কারেন্ট কিসে আসবে, মাইক্রো অ্যাম্পিয়ারে। ফাইন, এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। অর্থাৎ আমাদের এই সাইডে যে টার্মিনালটা আছে, এই টার্মিনালটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল অথবা নেগেটিভ টার্মিনাল, আর ডায়োডের এই প্রান্তকে বলা হয় অ্যানোড টার্মিনাল, দ্যাট মিন্স পজিটিভ টার্মিনাল। সিম্বলের মাধ্যমে একটি ডায়োডকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় তা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, বাট রিয়েল লাইফের ক্ষেত্রে হয় এই টাইপের, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্ট করার সময় আমরা এই টাইপের ডায়োড ইউজ করে থাকি। আমি আমার আজকের টিউটোরিয়ালে মূলত কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটা ইউজ করে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা ডায়োড মডেলিং সম্পর্কে একটু জেনে নিই। In electronics, diode modeling refers to the mathematical models used to approximate the actual behavior of real diodes to enable calculations and circuit analysis. Different types of diode modeling আছে ideal model, constant voltage drop model, piecewise linear model এবং exponential model. Suppose আমাদেরকে কোশ্চেনে এই টাইপের একটি সার্কিট ডায়াগ্রামে বলা আছে যে find I1, I0 and V0 used constant voltage drop or CVD model with VD0 equals 0.7 volt. এই ম্যাথটা স্টার্ট করার পূর্বে আমরা ফার্স্টে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের মেইন কনসেপ্টটা একটু জেনে নিই। The constant voltage drop model uses the fact that any forward conducting diode has a voltage drop that fluctuates in a rather narrow range, approximately 0.6 to 0.8 volt. In this model, we assume that the voltage is at a constant value of 0.7 volt. আচ্ছা সবাই এই লাইনটিতে একটু খাতায় নোট করে রাখেন তো। The CVD model uses the fact that any forward conducting diode has a voltage drop that fluctuates in a narrow range, approximately 0.6 to 0.8 volt. In this model, we assume that the voltage is a constant value of 0.7. কেউ বলতে পারবেন 0.7 কেন কনসিডার করলাম? সিলিকনের জন্য, রাইট? লেখা হয়েছে সবার? আচ্ছা জাস্ট জানার জন্য একটা কোশ্চেন, হ্যাঁ আজকে তো ক্লাস টেস্টও না বা কোনো ঝামেলাও কিছু নাই, সবাই লাস্টে কেন?
এই অভ্যাসটা আমরা একটু চেঞ্জ করব আস্তে আস্তে। সামনের দিকে চলে আসুন তো। গত ক্লাসে বকা দিয়েছে, আজকে বকা দিতে আর ভালো লাগছে না। সামনের দিকে চলে আসুন সবাই। এই অভ্যাসটা চেঞ্জ না হলে না আপনাদের হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর যে টপিকগুলো আছে ওগুলা সারা জীবনই কঠিন লাগবে। কেন জানেন? কারণ হচ্ছে যখন পেছনে বসবেন তখন কনসেন্ট্রেশন ফুল থাকে না। এদিন লাগবে না, সামনে বসবেন, যে জিনিসটা বুঝবেন না কোয়েশ্চেন করবেন টিচারদেরকে। কারণ আমরা হচ্ছে ক্লাসে আসি কেন? আপনাদেরকে পড়ানোর জন্য, শেখানোর জন্য, রাইট? যেটা বুঝবেন না সাথে সাথে কোয়েশ্চেন করবেন। এটাও চিন্তা করার দরকার নেই যে প্রশ্নটা কি খুব ইজি হচ্ছে নাকি ম্যাডাম কি ভাববেন বা স্যার কি মনে করবেন, এইসব না। যেটা বুঝবেন না জিজ্ঞেস করতে হবে। চলে আসেন সবাই, সামনে বসে একদিন ক্লাস করে দেখবেন, ভালো লাগবে। मैम 3 फेज इंडक्शन मोटर बेसिक तो हो जाए नेक्स्ट मीटिंग में क्या मैं जानते पारी ওইটা তো তাহলে আবার কোন মেকানিজমে দিতে হবে? এটা 3 फेज মোটর এগুলো তবে ইন্ডাস্ট্রিয়াল এটা খুবই হাই লেভেলের একটা মোটর দিয়ে জানেন ও 120 এটা হলো মিটিং কি এবং 120 না কোন ফেজ 3 फेज ক্লাস শেষ কয়টায় আজকে? 11টা আপনার লেবাস আছে আজকে আমি বুঝাবো আমার ল্যাবের আগে কি ফ্রি টাইম আছে? ব্রেক টাইম যে কোনো একটা টাইমে এসে এটা বুঝে দিবেন। 0.7 ভোল্ট কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের প্রবলেমগুলো সলভ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে ফরওয়ার্ড কন্ডাক্টিং ডায়োডের ক্ষেত্রে। যেহেতু আমাদের আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, অনলি হচ্ছে ফরওয়ার্ড কন্ডাক্টিং ডায়োডের ক্ষেত্রে আমরা কেন এই রুলসগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, রিভার্সে হবে না কেন? ফরওয়ার্ড হচ্ছে কারেন্ট চলাচল করতে পারে, রিভার্স কারেন্ট ওপেন সার্কিট থাকে। আচ্ছা, একটা জিনিস সবাই একটু মাথায় রাখেন, এটা আমার শুরুতেই বলে দেওয়া দরকার ছিল। আইডিয়াল মডেলটা যখন আমরা কনসিডার করি সে সময় অ্যাকচুয়ালি কি হয়, ওইটার ক্ষেত্রে আইদার হচ্ছে সার্কিটটা অন হবে অথবা অফ হবে। তাহলে অন হয় কখন? অন হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, আর অফ থাকবে কখন? অফ হবে হচ্ছে আপনার রিভার্স বায়াসের সময়। তাহলে আমরা জানি যে যখনই ফরওয়ার্ড বায়াস হয় ওইটা বেসিক্যালি হচ্ছে সার্কিটটা শর্ট সার্কিট টাইপের আমরা কনসিডার করি, আর যখন হচ্ছে রিভার্স বায়াস থাকে তখন এটাকে আমরা ওপেন সার্কিট বলি। তো আমরা জানি যে ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়, আর ওপেন সার্কিটে কি আমরা কোনো ক্যালকুলেশন বা কনসিডারেশনে আনি? এটা কিন্তু আমরা আনি না। তাহলে যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে তখন আমাদের কারণ এখানে একটা ডায়োড যদি কানেক্টেড থাকে, আমি জাস্ট আইডিয়াল মডেলটাকে ইউজ করি, তাহলে এরকম ভাবে একটা ওয়্যারের কানেকশন দেওয়া লাগে। এই কানেকশনটা বলতে বেসিক্যালি বোঝা হচ্ছে সার্কিটটাকে আমরা শর্ট রাখছি। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়, রাইট? তো এই কথাটাও কেন বললাম, একটু পরে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে যাবেন তখন হচ্ছে জিনিসগুলো অনেক সময় কাজে লাগবে। এটা কোন কেসে? ফর আইডিয়াল মডেল। আর এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি ওইটা বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের উপর করা ছিল, ঠিক আছে? তো এইটুকু একটু মাথায় রাখেন, পরবর্তীতে কাজে দিবে। মডেল মোড কয়টা? 4টা 5টা, কিন্তু এখানে আমরা মেইনলি 4টা নিয়ে কাজ করব। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে বলেছে। এই জন্য আমি ফার্স্টে অ্যাজিউম করে নিয়েছি যে D1 এবং D2 দুইটি ডায়োডই আমাদের ফরওয়ার্ড বায়াস। দেন আমি সার্কিটটাকে এখন রিড্র করব, অর্থাৎ আমি এখন ডায়োডটাকে 0.7 এর একটি ভোল্টেজ দিয়ে রিপ্লেস করব। এই ম্যাথসগুলো সলভ করার সময় আপনারা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে এই সাইডের টার্মিনালটা অর্থাৎ ক্যাথোড টার্মিনালটা অলওয়েজ নেগেটিভ হবে এবং ডায়োডের এই প্রান্তটা অলওয়েজ পজিটিভ হবে। যখন আপনারা ভোল্টেজটা কানেক্ট করবেন তখন আপনারা এই রুলসটা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এই সাইডে আমাদের পজিটিভ টার্মিনালটা কানেক্টেড হবে এবং এই সাইডে নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড হবে। সেম ভাবে D2 ডায়োডের ক্ষেত্রেও একই রুলস অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমাদের এই সাইডে কানেক্টেড অবস্থায় থাকবে এবং নেগেটিভ প্রান্তটা অপর দিকে কানেক্টেড থাকবে। এই পার্টটা যদি আপনারা কেয়ারফুলি একটু সলভ করতে পারেন তাহলে এর পরের স্টেপটা খুবই ইজি। আচ্ছা, এর পরের পার্ট আপনারা সবাই পারবেন। তো এখানে কারো কোনো কনফিউশন আছে? যে জাস্ট হচ্ছে ডায়োডটাকে আমি রিপ্লেস করে দিলাম কিসের মাধ্যমে? একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে। যেহেতু এটাকে আমরা হচ্ছে সিলিকন ডায়োড কনসিডার করি তার জন্য হলো 0.7 ভোল্টটাকে অ্যাপ্লাই করতে হয়। আর ভোল্টেজের এই কানেকশনটা যখন দিতে হবে ডায়োডটা ঠিক আমার যেই প্যারাটায় কানেক্টেড ছিল পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল ওই জিনিসটা মেইনটেইন করেই কিন্তু বসাতে হবে।
ওকে যদি এটা ভুল করেন তাহলে অ্যানসার মিলবে না, অঙ্ক ভুলে যাবে। না বলেই তো হবে যে assume that these are forward bias হ্যাঁ অ্যাজিউম দ্যাট G1 and G2 আর ফরওয়ার্ড বায়াসিং বলে দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমরা রিভার্স বায়াস নিয়ে এখানে কাজ করছি না। রিভার্স তো মানে রিভার্স তো হবেই না, তো আমরা তো জানি যে ফরওয়ার্ড তো হইতাছে না, একটা ব্যাপার আছে, আপনার যদি ক্যালকুলেশনে বা লাস্টের দিকে কোনো এরর থাকে সেক্ষেত্রে কারেন্টের ভ্যালু উল্টাপাল্টা আসবে, নেগেটিভে চলে আসবে। সো আপনি যে এখানে অ্যাজিউম করে নিয়েছিলেন যে G1 G2 টা ফরওয়ার্ড বায়াসে আছে, ওইটা আদৌ ম্যাথমেটিক্যালি আপনার ভেরিফাই করা যাচ্ছে কিনা ওইটা আবার শেষে যে দেখাই দিতে হবে। ওই জন্য ফার্স্টে আমরা লিখে নিব, শেষের দিকে বলবো যে সিন্স I1 is positive therefore G1 is forward bias, এভাবে হচ্ছে বলে দিতে হবে। ম্যাম মানে ফাইনাল সামারাইজেশন হলো যে ডায়োড যেদিকে আছে এখানে জাস্ট এই যে ব্যাটারি কানেকশন দিয়ে দেব, আর বাকিগুলো যেখানে আছে ওগুলো যা আছে তাই রাখবেন। রাখার পরে হচ্ছে আপনি এখানে KVL অ্যাপ্লাই করতে পারেন, KCL অ্যাপ্লাই করতে পারেন, যেটা করেন করে আমার হচ্ছে শেষ পর্যন্ত ওই কারেন্টের ভ্যালুগুলো অর্থাৎ I1 I0 আর ভোল্টেজের ভ্যালু V0 টা বের করতে হবে। আচ্ছা এই ক্যালকুলেশনটা সবাই সার্কিটটা ড্র করে নিজেরা একবার ট্রাই করে দেখেন তো পারেন কিনা। এটা ম্যাম হবে না আমাদেরকে। এই ধরনের কথাবার্তাগুলো তো ভালো লাগে না, হবে না কেন, হবে ইনশাআল্লাহ। স্টার্ট করেন, না পারলে আমি হেল্প করব, অসুবিধা নেই, অ্যাট লিস্ট শুরু করেন। সিজি বলেন দুইটা লুপে KVL অ্যাপ্লাই করে দেন, লুপ 1 এন্ড 2 তে, দেখেন অনেক ইজিলি সলভ হয়ে যাবে। দেখি না যদি আচ্ছা তার আগে ভ্যালু দিয়ে কোন ভ্যালু দিয়ে দিয়েছি, কোথায় ভোল্টেজ কত দিয়ে লিখে রাখছেন? ও ওইটা আপনাদের বোঝার সুবিধার জন্য লিখছি, কিন্তু সার্কিট কিন্তু এক্সামে যখন আসবে তখন একদম উপরে এটা জাস্ট দেওয়া থাকবে, পরে এগুলো নিজেদের করে নিতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন তো, আমাদেরকে মেইনলি ক্যালকুলেট করতে বলা হয়েছে হচ্ছে I1 I0 V0, হ্যাঁ, কিন্তু এতটুকু ক্যালকুলেট করলে কি আমার ফুল ম্যাথমেটিক্যাল প্রবলেমটা জাস্টিফাই করা পসিবল? ওই দুই প্রান্ত যদি ভোল্টেজ না বের করে দেখেন একটা আর কি হবে আমি এটা বলি নাই, দেখেন আপনি যদি I1 পজিটিভ আসে তাহলে ধরতে পারবেন যে G1 ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ছিল, তাই না? কিন্তু আমার কোশ্চেনে I1 I0 V0 এই তিনটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, I2 এর কথা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো কিছু মেনশন করা নাই। কিন্তু যদি আপনি এই ব্রাঞ্চের কারেন্ট অর্থাৎ I2 টা ফাইন্ড আউট না করেন তাহলে হচ্ছে এই ডায়োডটা যে ফরওয়ার্ড বায়াস হওয়াটা ঠিক ছিল এই জিনিসটা তো জাস্টিফাই করা যাবে না, তাই না? সো আমাদেরকে এখানে I2 টা ক্যালকুলেট করতে না বলা থাকলেও বেসিক্যালি আমাদের I2 টাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এবার স্টেপ বাই স্টেপ করেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই নোডের ভোল্টেজ যে 5.7 ওইখানে 15 এগুলা কিন্তু কোনো কিছুই হচ্ছে দেয়া থাকবে না, আমি রেফারেন্সটা অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে কত কি হতে পারে এই জিনিসগুলা ক্যালকুলেশনের সুবিধার্থে লিখে নিয়েছিলাম। আপনাদের হচ্ছে এক্সামে উপরের যে সার্কিট ওই প্যাটার্নের সার্কিট দেওয়া থাকবে, বাকি কাজ সব নিজের করা লাগবে। তো ওখানে 5.7 টা কি হিসাবে আসলো? এই যে এটার সামেশন, আর যেহেতু হচ্ছে এর মধ্যে কোনো এলিমেন্ট কানেক্টেড নাই সুতরাং এই নোডের ভোল্টেজ 5.7 হওয়া বলতে কি পুরোটাই হচ্ছে 5.7, এইজন্য এখানে 5.7 লিখে রাখছি। আচ্ছা এত প্যাচ দেওয়া লাগবে না, আপনারা জাস্ট KVL লিখেন, দুইটা লুপে KVL লিখলে দেখবেন I0 I1 পেয়ে যাচ্ছে।
এই ইউনিট ক্লাস ক্লাস যেমন একটাতে প্রথম ম্যাম একটা জিনিস ক্লিয়ার করে দেন তো 5k এর আগে কি মাইনাস নাকি প্লাস মাইনাস না ম্যাম 5 কে আগে প্লাস মাইনাস বলতে মানে কারেন্টের যে পজিটিভ নেগেটিভ সাইডটা পজিটিভ নিলেই হবে এটা পজিটিভ এটা পজিটিভ 4.25 একটা ডায়াগ্রাম শুধু 0.7 যখন হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ দিবেন তখন শুধু হচ্ছে ডায়োড রিপ্লেস করে 0.7 ভোল্ট বসাতে হয় আর পিস ওয়াইজ লিনিয়ার আসলে আবার তখন ওর সাথে একটা রেজিস্টার আমরা কানেক্ট করি 1+7 তো ক্যালকুলেটর বলুন শেষ হয়েছে কারণ I1 কত আসে 1.72 milliampere wait 1.72 মিলিঅ্যাম্পিয়ার এবার লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করেন I0 ফাইন্ড আউট করেন কারেন্ট তো আগে ডিরেক্ট মানটা কত কত আইওনের মান কত হচ্ছে 1.7 I0 থেকে 3.8 0.38 মিলিঅ্যাম্পিয়ার এই তো আগে শুনলাম এরপরে হচ্ছে আপনার I2 টা ফাইন্ড আউট করেন কেসিএল 0.8 মিলিঅ্যাম্পিয়ার আর V0 টা হচ্ছে আপনাকে কোশ্চেনে বের করতে বলা হয়েছিল এজন্য V0 এর ভ্যালুটাও বের করতে হবে I2 তোমার 1.34 milliampere I2 হচ্ছে 1.34 ইউনিট বের করতে হবে ইউনিট দোষে ইউনিট এখানে V0 কত হবে বলেন তো I0 15 কে 15 into I0 ফাইন তাহলে 15 into I0 মাল্টিপ্লাই করে দেখুন কত হচ্ছে 5.74 ফাইন আচ্ছা তাহলে হচ্ছে যারা মোটামুটি সলভ করার ট্রাই করছিলেন সবাই করছেন কিন্তু হচ্ছে যারা পারেন নাই তারা একটু খেয়াল করে প্রথমত আমাদের কোশ্চেনে যেগুলো চাওয়া হয়েছে ওটা অনুযায়ী I1 I0 V0 এই তিনটা জিনিস ক্যালকুলেট করলেই এনাফ কিন্তু আমরা যে ফার্স্ট টাইমে অ্যাসাম্পশন লিখেছিলাম যে D1 আর D2 টা হচ্ছে ফরওয়ার্ড বায়াসড সো আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে I1 and I2 এর ভ্যালুটাও ক্যালকুলেট করতে হবে
সো I2 টা যখন ফাইন্ড আউট করবেন এটা আবার I1 ও যখনই আমাদের পজিটিভ আসবে তখনই আমাদেরকে বলতে হবে যে আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আর যদি হচ্ছে পজিটিভ না আসে তাহলে হচ্ছে অ্যাসাম্পশন ভুল অথবা ধরে নেবেন যে ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে তো সবাই কি সলভ করতে পারলেন মানে ম্যাম যদি ফরওয়ার্ড পাস মেসেজ করে দিই তার মানে I1 আর এটা পজিটিভ আসবে নেগেটিভ আসবে তাহলে হচ্ছে আপনার ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে এটা দেখতেন অথবা হলো আবার প্রসেসটা চেঞ্জ করতে হতো অন্য মডেল দিয়ে ট্রাই করতে কিভাবে অ্যাকচুয়ালি করা লাগে তো আমরা পরীক্ষায় যেগুলো দেই সাধারণত হচ্ছে আপনার রং আসবে এরকম দেয়া হয় না সো যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে হচ্ছে মডেল তো ঠিক আছে I2 দিয়ে 1.3 করুন I2 হচ্ছে 1.3 করে এটা তো মাত্র কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ দেখছেন একবার পিস ওয়াইজ লিনিয়ার মডেল দেখবেন ওকে এটা শেষ করি সেখানে আমাদের দুইটি লুপ আছে দুইটি লুপে আমরা জাস্ট কেভিএল অ্যাপ্লাই করব দুইটা লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা I1 এবং I0 এর ভ্যালুটা পেয়ে যাব আর V0 টা হচ্ছে আমাদের 15 কে অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপটা দ্যাট মিন্স আমরা যদি I0 টা ফাইন্ড আউট করতে পারি সেক্ষেত্রে আমরা খুব ইজিলি V0 টা ফাইন্ড আউট করতে পারবো কারণ 15 কে এর সাথে I0 এর ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা V0 টা পেয়ে যাব এখন আমরা লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব আমরা এইভাবে লিখে নিতে পারি যে applying KVL at loop 1 we obtain -15 plus 5I1 plus 0.7 plus 0.7 plus 5 equals 0 অর্থাৎ আমরা একটা ক্লোজড লুপে KVL অ্যাপ্লাই করলাম আমরা এখানে একটা ক্লকওয়াইজ ডিরেকশনে KVL টা অ্যাপ্লাই করেছি এজন্য আমাদের ইকুয়েশনটা এরকম চলে আসছে যে -15 plus 5I1 plus 0.7 plus 0.7 plus 5 equals 0 দেন ফাইনালি ক্যালকুলেট করলে আমাদের এখান থেকে I1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব আমাদের I1 টা এসেছে 1.72 মিলি অ্যাম্পিয়ার এখানে কারেন্টের রেঞ্জটা মিলি অ্যাম্পিয়ারে আসার কারণ হচ্ছে আমাদের রেজিস্টারের ভ্যালুটা কিলো ওহমে দেওয়া ছিল যদি আমাদের রেজিস্টারের ভ্যালুটা ওহমে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা I1 টাকে পেতাম অ্যাম্পিয়ারে আপনারা সবসময় এই ইউনিটগুলো একটু কেয়ারফুলি লিখবেন এবার আমরা লুপ 2 তে KVL অ্যাপ্লাই করব এর আমরা লিখে নিব যে applying KVL at loop 2 we obtain -5 -0.7 plus 15 into I0 equals 0 then calculate করলে আমাদের ভ্যালুটা চলে আসবে I0 equal to 0.38 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ আমাদের কোশ্চেনে যে I1 এবং I0 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছিল আমরা অলরেডি ভ্যালু দুইটা পেয়ে গিয়েছি এখন আমাদের শুধুমাত্র V0 এর ভ্যালুটা ফাইন্ড আউট করা বাকি আছে V0 টা হচ্ছে 15 কিলো ওহম across a voltage drop so we can write V0 equal to 15 into I0 I0 এর ভ্যালুটা আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেট করে রেখেছিলাম দেন এখন আমরা ইকুয়েশনে বসিয়ে দিলে V0 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব V0 equal to আমাদের এসছে 5.7 ভোল্ট আমাদের I1 টা যেহেতু পজিটিভ পেয়েছিলাম দ্যাট মিন্স আমাদের D1 টা ফরওয়ার্ড বায়াস ছিল বাট আমরা কিন্তু কোশ্চেনের শুরুতে অ্যাজিউম করে নিয়েছিলাম যে D1 এবং D2 দুটোই আমাদের ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে এখন এইজন্য আমাদেরকে I2 টাও যে পজিটিভ সেই ভ্যালুটাও ক্যালকুলেট করতে হবে I2 টা এইজন্য ক্যালকুলেট করতে হবে যে আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আছে কিনা এটা প্রুফ করার জন্য তো এখন আমরা যদি দেখি এই টোটাল থেকে যদি আমরা সাম করি তাহলে আমাদের ভোল্টেজের ভ্যালুটা চলে আসবে 5.7 ভোল্ট দ্যাট মিন্স আমাদের এই নোডের ভোল্টেজটা হচ্ছে 5.7 ভোল্ট এই নোডে আমাদের I1 টা এন্টার করছে এখানে থেকে আমরা একটা I2 কারেন্ট কনসিডার করি দেন আমাদের I2 কারেন্টটা এই নোড থেকে লিভ করছে এবং I0 কারেন্টটা আমাদের লিভ করছে সো আমরা এখানে যদি একটা KCL অ্যাপ্লাই করি অর্থাৎ Kirchhoff's কারেন্ট ল দেন আমরা খুব ইজিলি I2 এর ভ্যালুটা পেয়ে যাব কারণ অলরেডি আমরা I1 এবং I0 এর ভ্যালুটা জানি দেন আমরা এন্টারিং কারেন্টকে নেগেটিভ এবং লিভিং কারেন্টকে পজিটিভ কনসিডার করে যদি একটা KCL লিখি তাহলে আসবে আমাদের -I1 plus I2 plus I0 equals 0 অর্থাৎ আমি এন্টারিং কে নেগেটিভ এবং লিভিং কারেন্টকে পজিটিভ কনসিডার করেছি এখানে আমাদের এই নোড থেকে I2 এবং I0 টা লিভিং কারেন্ট শুধুমাত্র I1 টা ছিল আমাদের এন্টারিং কারেন্ট দেন আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম আর আমরা যেহেতু I1 এবং I0 এর ভ্যালুটা আগে থেকেই জানি আমরা ইকুয়েশনে বসিয়ে দিলে I2 এর ভ্যালুটা পেয়ে যাব since I2 is positive so D2 is forward biased অর্থাৎ আমরা যে প্রথমে অ্যাসাম্পশনটা করেছিলাম আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আছে যেহেতু আমাদের I1 এবং I2 দুইটার ভ্যালু পজিটিভ সো ফাইনালি আমরা লিখে দিব সো आवर অ্যাসাম্পশন ইজ ওকে আর আমাদেরকে কোশ্চেনে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল I1 I0 এবং V0 এর ভ্যালু দ্যাটস ওয়াই আমরা এই তিনটার ভ্যালু লাস্টে লিখে দিয়েছি আশা করি আপনারা আচ্ছা এবার হচ্ছে সবাই নিজেদের মতো একটা ম্যাথ ট্রাই করেন তো
সার্কিটটা ফার্স্টে ড্র করেন। এখান থেকে হচ্ছে আপনাদেরকে আইডিয়াল মডেল আর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল এই দুইটাকে প্রথমে চেষ্টা করবেন। এরপরে যে হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার মডেলটা আমি দেখাই দিব, অসুবিধা নেই। একটা প্রথমে সার্কিট ম্যানেজমেন্ট প্রথমে একটা আরেকটা Questionটা লিখবেন find IG1, IG2 and V0, IG1, IG2 and V0 using ideal model. Number 2, constant voltage drop model. Constant voltage drop model with VG0 is equal to 0.7 volt. তো আমি এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে এই ভোল্টেজটাকে হচ্ছে 0.7 ধরতে হবে। যদি বলা নাও থাকে তাও আমরা বাই ডিফল্ট 0.7 ই কনসিডার করি, ঠিক আছে? সো এই সার্কিটটা ফার্স্টে ড্র করেন, করার পরে এই তিনটা যে ভ্যালু আছে অর্থাৎ IG1, IG2 এন্ড V0 এই তিনটা ক্যালকুলেট করে আমাকে বলেন কত আসে রেজাল্ট। ये रेजिस्टर मान आगे আচ্ছা এটা 5 কে সরি এটা হচ্ছে 5। হ্যাঁ VD0 ইকুয়াল টু 0.7 মানে ডায়োডের যে ভোল্টেজটা আছে ওটাকে আপনারা হচ্ছে 0.7 দিয়ে রিপ্লেস করবেন। আর যখনই আপনি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করতে যাবেন তখন তো একটা ভোল্টেজের ভ্যালু লাগবে না, তো আমরা তো এটা অ্যাপ্রক্সিমেটলি 0.78 বা এরকম 9 এরকম ধরে নেই। তো যেহেতু সিলিকন গ্লাস এজন্য আমরা বাই ডিফল্ট 0.7 ই ধরে অঙ্কগুলো সলভ করব। প্রথমটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট হচ্ছে যে ডায়োডগুলো আছে এটাকে কি করতে হবে শর্ট করে দিব, কারণ আমাদের প্রথমে আইডিয়াল মডেলটা ইউজ করতে বলা হয়েছে। দিয়ে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করেন, কেসিএল অ্যাপ্লাই করলে দেখবেন ID1 চলে আসবে আর ID2 টা তো একদম সরাসরি জাস্ট হচ্ছে এই ব্রাঞ্চের অ্যাক্রসে বের করলেই আসবে। আচ্ছা ঠিক আছে। Assalamu alaikum everyone, welcome. আচ্ছা 10:30টায় আবার কোন রত্ন জানি ক্লাসে এন্টার করলেন, আপনি বলেন কিভাবে কি সলভ করবেন এটা? আরে এত লেট করলেন কেন? হ্যাঁ বুঝি নাই, মানে ক্লাসে লেট হলো কেন জিজ্ঞেস করি, বলে পরে শিখে নিচ্ছি। দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে? এটার কোনো আগামী কিছু যেহেতু একজন আবার নতুন এসেছে আমি জাস্ট এখান থেকে প্রসেসটা খুবই ফাস্ট যাবে, এটা একটু রিভিউ করে তারপরে এই ম্যাথটা সলভ করে দিব। সবাই জাস্ট 5 মিনিটস একদম চুপচাপ এদিকে তাকায় থাকেন, যেটা না বুঝবেন কোশ্চেন করেন। এর ভ্যালুটা আমাদের 0 হয়ে যায়। আচ্ছা হয় ফ্রি মডেল
পিসওয়াইজ লিনিয়ার মডেল অ্যান্ড স্মল সিগন্যাল মডেল। আইডিয়াল মডেলের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসে মডেলিং করা হয়, রিভার্স বায়াসে মডেলিং করা হয় না। তার কারণটা হচ্ছে তখন আই এর ভ্যালুটা 0 হয়ে যায়, অর্থাৎ ওপেন সার্কিটে আমরা জানি যে আই ইকুয়াল টু 0, বাট আমরা যদি ফরওয়ার্ড বায়াসে মডেলিং করি। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন, এই ম্যাথটা বেসিক্যালি সলভ করতে বলা হচ্ছে দুইটা মডেল ইউজ করে, ফার্স্ট অফ অল আইডিয়াল মডেল এন্ড সেকেন্ডলি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। ঠিক আছে, আচ্ছা আপনি একটু সামনে চলে আসেন, এই চ্যাপ্টারতে আসেন। আচ্ছা ভি নটটা কোথায়? কোথায়? ভি নট এই যে এটি চেঞ্জ করে দিবেন, ডায়োড উঠাই দিবেন। হ্যাঁ এখানে কেসিএল ইউজ করতে হবে, ওপর থেকে একটা আপনি ইউজ দিতে হবে। এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করলে আইডি 1 টা পেয়ে যাবেন, এই ব্রাঞ্চের কারেন্ট বের করলে আইডি 2 টা পাবেন। ওইটার তো কারেন্ট আমার জানা নাই। কোনটার কারেন্ট? ওপর একটা বুঝছি ভেহিকলটা ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করেন, আইডিয়াল মডেলের ক্ষেত্রে হচ্ছে দুই ভাবে যদি আমরা ট্রাই করি, অন হবে কখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, আর অফ থাকে রিভার্স বায়াসের সময়। সো রিভার্স বায়াসে তো বেসিক্যালি সার্কিটটা ওপেন থাকে, তাই না, কারেন্ট 0, সুতরাং ওইখানে আমরা ওপেন সার্কিটটাকে কনসিডারেশনে আনবই না, অনলি হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এর কনসেপ্টটাই আমরা ইউজ করব। এটা কখন? যখন হচ্ছে আইডিয়াল মডেলটাকে ব্যবহার করা হয়। আর যখনই কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটাকে ব্যবহার করতে বলা হবে, এটাকে ইউজ করতে বললে আপনাকে এই ডায়োডগুলোকে রিপ্লেস করে দিতে হবে একটা 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে। ঠিক আছে, মানে 0.7 ভোল্টের সোর্সটাকে ইউজ করা লাগবে। আমরা জানি যে শর্ট সার্কিট হবে, অর্থাৎ আমাদের ভোল্টেজের ভ্যালুটা 0 হয়ে যাবে। আমরা কখনো রিভার্স বায়াসকে মডেলিং করব না, কারণ এখানে যেহেতু কারেন্টের ভ্যালুটা আমাদের 0 হয়ে যায়। এই ক্ষেত্রে সার্কিটটাকে এভাবে রিপ্লেস করা হয়, অর্থাৎ আমরা ডায়োডটাকে রিপ্লেস করব একটা শর্ট সার্কিট দিয়ে। ডায়োড মডেলিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে ডায়োডকে সরিয়ে আমরা যে কোনো একটা লিনিয়ার মডেল বসাবো। যেমন কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে আমরা ডায়োডটাকে রিপ্লেস করব একটা ভোল্টেজ সোর্স দিয়ে, অর্থাৎ কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে ডায়োডটাকে রিপ্লেস করা হয় একটি ব্যাটারি দিয়ে, আর এই ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে ডায়োডের বিল্ট ইন ভোল্টেজ। যেমন আমাদের সিলিকনের ক্ষেত্রে বিল্ট ইন হচ্ছে 0.7 ভোল্ট, সেক্ষেত্রে যখন আমরা ডায়োডটাকে রিপ্লেস করে দিব তখন আমাদের এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হয়ে যাবে 0.7 ভোল্ট। আর অলওয়েজ একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ডায়োডটাকে যখন ভোল্টেজ সোর্সে রিপ্লেস করবেন, পোলারিটিটা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ ডায়োডের এই সাইডটাকে পজিটিভ এবং এই সাইডটা হচ্ছে নেগেটিভ। যখন ভোল্টেজ সোর্সটাকে দিয়ে রিপ্লেস করবেন, ইন দ্যাট কেস আপনাদের এই সাইডে থাকবে পজিটিভ টার্মিনালটা এবং এই দিকে থাকবে নেগেটিভ টার্মিনালটা। এটা আপনারা সবসময় একটু খেয়াল করে দিবেন, আদারওয়াইজ পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। পিসওয়াইজ লিনিয়ার মডেলের ক্ষেত্রে ডায়োডটাকে রিপ্লেস করা হয় একটা ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্টর দিয়ে। সবাই এটা একটু লিখে রাখেন। হ্যাঁ, পিসওয়াইজ লিনিয়ারের ক্ষেত্রে আমরা ডায়োডটাকে রিপ্লেস করব হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর দিয়ে, অর্থাৎ VG0 এন্ড RD এর মাধ্যমে। তো এইটাতে যদি এখনো পিসওয়াইজ লিনিয়ারটা আমি অ্যাড করি নাই, কিন্তু এই সার্কিটটাকে আমরা পিসওয়াইজ লিনিয়ার মডেল ইউজ করেও সলভ করব। ঠিক আছে, I1 কি আছে কত? I1 কত আছে? 143 IT1 হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, IT2 হলো 0.5 মিলি অ্যাম্পিয়ার, দুইটাই 0.5 আসে আইডিয়াল মডেল ইউজ করলে। বুঝছেন? অসুবিধা নেই। দিয়ে সবাই ইকুয়েশনটাও নোট করে রাখেন। এখানে হচ্ছে আমরা VD-টাকে কি দিয়ে রিপ্লেস করব? VG0 প্লাস IT ইনটু RD এর মাধ্যমে, অর্থাৎ হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আর একটা এই যে রেজিস্টরকে কারেন্ট দিয়ে গুণ করে। সবার লেখা আছে? আচ্ছা ওই ম্যাথ যতটুকু হয়েছে রাখেন, আরে থাকুক, আমরা দেখব এবার। ম্যাম একটু বাকি আছে, তারপরে আছে পিসওয়াইজ লিনিয়ার মডেলে ডায়োডটাকে আমরা রিপ্লেস করতে পারি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টরের মাধ্যমে। সুতরাং VD ইকুয়াল টু লেখা যাবে VG0 প্লাস IT ইনটু RD। লেখা হচ্ছে সবার? এই ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে ডায়োডের বিল্ট ইন ভোল্টেজ এবং রেজিস্টরের ভ্যালুটা হবে খুবই ছোট, অর্থাৎ 20 অথবা 25 ওহম। এখানে RD এর ক্ষেত্রে স্মল r এবং ক্যাপিটাল D দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাট স্মল সিগন্যাল মডেলিং যখন করা হয় সেক্ষেত্রে ডায়োডটাকে রিপ্লেস করা হয় শুধুমাত্র একটি রেজিস্টর দিয়ে, আর রেজিস্টরের RD দুইটাই থাকে স্মল এ, অর্থাৎ ছোট AC ভোল্টেজের ক্ষেত্রে স্মল সিগন্যাল মেথডটা অ্যাপ্লাই করা হয়। সাপোজ আমাদের কি কোশ্চেনে এই প্যাটার্নের একটা সার্কিট দেওয়া আছে এবং বলা আছে যে ফাইন্ড ID1, ID2 and V0 using ideal model. Number 2, constant voltage drop model with VD0 equal to 0.7 volt
And number 3, piecewise linear model where RD equal to 25 ohm, that means 0.025 kilo ohm. আমি আমার আজকের টিউটোরিয়ালে আইডিয়াল মডেল দিয়ে সলভ করব এবং আমার নেক্সট টিউটোরিয়াল আমি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল এবং পিসওয়াইজ লিনিয়ার মডেল ইউজ করে কিভাবে এই সার্কিটটাকে সলভ করা যায় সে সম্পর্কে ডিসকাস করব। আমি আমার টিউটোরিয়ালের শুরুতেই বলে নিয়েছিলাম যে যখন আমরা আইডিয়াল মডেলটা ইউজ করব সেক্ষেত্রে আমরা ডায়োডকে রিভার্স বায়াসে মডেলিং করব না। তার কারণটা কি, রিভার্স বায়াসে মডেলিং করলে I equal to 0 হয়ে যায়। এই জন্য আমরা সবসময় ফরওয়ার্ড বায়াসে মডেলিং করব। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা জানি যে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস। আচ্ছা বলেন তো এখানে হচ্ছে প্রিভিয়াস স্লাইডের সাথে কিন্তু টোটালি আমি মিল রেখে লিখেছিলাম যে Sm G1 and G2 are on, বাট এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে V not is equal to 0। V not equal to 0 আমি কিভাবে বুঝবো আইডিয়ালের ক্ষেত্রে? যেমন হচ্ছে আমি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপে VG নটটাকে 0.7 ভোল্ট বলছি কারণ এটা হচ্ছে আমার ডায়োডের মানে সিলিকনের ক্ষেত্রে 0.7 টাকে আমরা কনসিডার করি, রাইট? কিন্তু যখন হচ্ছে আমি আইডিয়াল মডেল কনসিডার করছি সেখানে V not equal to 0 এটা কিভাবে বুঝলাম? শর্ট সার্কিট, রাইট? তো আইডিয়াল মডেলে একদম ক্লাসের শুরুতেই যেটা ড্র করেছিলাম কি করতে হয়, ডায়োডটাকে রিপ্লেস করে দিতে হয় একটা শর্ট সার্কিটের মাধ্যমে। যেহেতু শর্ট সার্কিটে আমার কারেন্টের ভ্যালু কত, সরি শর্ট সার্কিটে ভোল্টেজের ভ্যালু কত ছিল না, সুতরাং এখানে V not equal to হচ্ছে 0 ভোল্ট আসবে। তো হয় ইন দ্যাট কেস আমাদের V not এর ভ্যালুটা 0 হয়ে যায়। এখানে কোশ্চেন আমাদেরকে যেহেতু ID1 ID2 এবং V not টা ফাইন্ড আউট করতে বলেছিল, আমরা প্রথমে এই জন্য লিখে নিয়েছি যে assume D1 and D2 are on, that's why V not equal to 0। দেন আমাদের নেক্সট কাজ হবে এই ডায়োডটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেওয়া। আমি সেম কাজটাই করেছি। আর কারেন্টের ডিরেকশনগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন কেসিএল অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাদের এই কারেন্টের ডিরেকশনগুলোকে ইউজ করতে হবে। ওকে, এখন যদি আমি ID1 টা ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে আমি যদি এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমি খুব ইজিলি ID1 টা ফাইন্ড আউট করতে পারবো। আর আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল যে এখানের ভোল্টেজের পরিমাণ V naught, এর অর্থ হচ্ছে ফুল এইটা নোডটার ভোল্টেজই আমাদের V naught। So we can write applying KCL at node V naught we obtain V naught minus 5 divided by 5, অর্থাৎ দুই প্রান্তে ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টারের ভ্যালু। এই নোড দিয়ে ID1 পরিমাণ কারেন্ট লিভ করছে এবং এই সাইড দিয়ে ID2 পরিমাণ কারেন্ট লিভ করছে। সো আমি যদি লিভিং কারেন্টকে পজিটিভ কনসিডার করি তাহলে আমার চলে আসবে প্লাস ID1 প্লাস ID2 ইকুয়াল 0। ওকে, এখন আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন যে ID2 ইকুয়াল টু আবার লেখা যায় যে V naught minus 5 divided by 10, অর্থাৎ এই ব্রাঞ্চের কারেন্টের পরিমাণটা। সো এখান থেকে আপনারা ID2 এর ভ্যালুটা পেয়ে যাবেন যে 0.5 মিলি অ্যাম্পিয়ার। আর আপনারা সবসময় একটু ভেঙে লিখবেন যে মাইনাস সাইন দিয়ে, তাহলে আবার আপনাদের কনফিউশন অ্যারাইজ হবে না। বাট আমি যদি ডিরেক্ট এখানে +5 লিখে দিতাম তাহলে অনেকে আবার একটু কনফিউজড হয়ে যেতেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই আপনাদেরকে কারেন্ট এই সলভটাকে আমরা অ্যাকচুয়ালি রিপ্লেস করে আগে করতে হবে না 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 কনস্ট্যান্ট যখন হচ্ছে আইডিয়াল মডেলে যাচ্ছেন, আইডিয়াল মডেলে তো শুধু ডায়োড দুইটাকে সরাই দিতে হবে শর্ট করে, তাই না? আমি তো 0.7 ভোল্টের সোর্স তখনও কানেক্ট করতে পারবো না, কারণ 0.7 আমি তখনই দিব যখন হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল বলা থাকবে। এই জন্যই ভুল কোশ্চেন। আচ্ছা এখানে আমরা কি কাজ করছি, শুধু হচ্ছে আইডিয়াল মডেল যখন ইউজ করতে হবে ওই ডায়োডটাকে সরাই দিয়ে শর্ট করে দেওয়া হচ্ছে ওই জায়গাটাকে দিয়ে, তারপর হচ্ছে সিম্পল যে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু হচ্ছে আমার V naught এই নোডের ভোল্টেজটাকে V naught ডিফাইন করা ছিল সার্কিটে, তো আমার টোটালটা এই টোটালটাই কি হবে V naught হয়ে যাবে না? তো আমরা যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর যেভাবে কেসিএল অ্যাপ্লাই করতাম যে দুইটা প্রান্তের হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার, যেগুলা লিভিং কারেন্ট আছে এগুলাকে আমরা কি কনসিডার করেছি, পজিটিভ কনসিডার করেছি। এখানে তো B naught উল্লেখ করা ছিল না, আমি লেখার সময় ভুল করে ফেলছি এটা। ম্যাম তাহলে কি আমি যেটা করতেছিলাম কনস্ট্যান্ট ভোল্টেজ ফলো করতেছিলাম। আপনার যদি হচ্ছে 0.7 ভোল্টের সোর্স দিয়ে রিপ্লেস করে থাকে তাহলে এটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল করে ফেলছেন। অ্যানসার মিন মানে পজিটিভ আসছে বাট একটু নেই বিশেষ ম্যাম ID1 তো आंसर की सेम है জি आइडियल मॉडल और कॉन्स्टेंट না, দুইটা ডিফারেন্ট আসবে, কারণ এখানে হচ্ছে আপনি ভোল্টেজ সোর্সকে অ্যাড করে দিচ্ছেন, আরেকটাতে ভোল্টেজ সোর্স অ্যাড করছেন না, শুধুমাত্র শর্ট করে দিচ্ছেন। সুতরাং প্রত্যেকটারই অ্যানসার হচ্ছে আপনার ডিফারেন্ট আসবে।
ম্যাম এখানে তো তিনটা ব্রাঞ্চ, উপরের দিকে একটা ব্রাঞ্চ যাচ্ছে, ওইটাও তো ওইটার মধ্যে তো কারেন্ট ফ্লো। এই যে ওইটার কারেন্ট কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে, বুঝতে পেরেছেন? ID1 এর সময় তো একটা কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝি না, ID1 এর সময় কারেন্ট ID2 বের করার সময় V0 ভোল্টেজ বাই না, রেজিস্ট্যান্স। দেখেন আমরা যখন KCL অ্যাপ্লাই করি, KCL অ্যাকচুয়ালি কিসের রিপ্রেজেন্টেশন? কারশফস কারেন্ট ল, মানে টোটালটাকে আমরা হচ্ছে কারেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব ইকুয়েশনকে, রাইট? সো আমি যদি ভোল্টেজকে রেজিস্টারের ভ্যালুতে ডিভাইড করি, এর অর্থ হচ্ছে এটাও কারেন্ট দিচ্ছে আমার, আর ID1 ID2 তো ডিরেক্টলি হচ্ছে কারেন্ট। ওই যে ওই পাশে আছে ID2 টা কিভাবে বের করব? এখানে ID2 টা কিভাবে বের করেছি? এই যে ID2 কোনটা? এই ব্রাঞ্চের কারেন্ট না, অনলি এই ব্রাঞ্চের কারেন্ট কিন্তু আমার ID2। সুতরাং দুইটা টার্মিনাল ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার করে দেন। আচ্ছা সবাই একটু আস্তে এদিকে খেয়াল করি। একটা কোশ্চেন এসেছে যে ID2 টা আমরা কিভাবে ক্যালকুলেট করছি? ID2 বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে? এই ব্রাঞ্চের কারেন্ট না। সো এই ব্রাঞ্চের কারেন্ট যখন আমরা ফাইন্ড আউট করব, তখন দুই টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার করে দিলে কি আসবে? ID2 টা চলে আসবে, তাই না? তো এখানে আমরা সরাসরি হচ্ছে এখান থেকে বের করে নিতে পারবো। আর বাকিটা যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এই নোডে আপনার একটা KCL অ্যাপ্লাই করা। তো এটাকে আমি রেজিস্টারের মাধ্যমে ডিভাইড করে নিয়েছিলাম ভোল্টেজটাকে, তাহলে এটাও কারেন্ট হয়ে গেল। বাকি দুইটা লিভিং কারেন্ট ছিল, লিভিং কারেন্টকে আমরা হচ্ছে পজিটিভ করি, সুতরাং ওভাবে হচ্ছে বের করা হয়েছে। এখানে V not equal 0 এই যে V not equal to 0 কারণ হচ্ছে যখনই আমরা আইডিয়াল মডেলটাকে ইউজ করি, তখন আমাদের এই সার্কিটটা যে আপনার ডায়োডটা থাকে ওইটাকে কি দিয়ে রিপ্লেস করি? শর্ট দিয়ে না। শর্ট বলতে কি বোঝায়? ভোল্টেজের ভ্যালুটা শূন্য, তাহলে V not equal to হচ্ছে 0। আর যখন আপনি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে যাচ্ছেন, তখন এই ডায়োডটাকে রিপ্লেস করছেন কি দিয়ে? একটা ব্যাটারি সোর্সের মাধ্যমে। ওই ব্যাটারি সোর্সটা হচ্ছে যদি সিলিকন হয়, তাহলে ওটা বাই ডিফল্ট হলো 0.7 ভোল্ট। বুঝে গেল? আচ্ছা এখানে যদি কেউ মনে করতেন যে আমি হচ্ছে এখানে এন্টারিং কারেন্ট দেখাবো, দেখানোর পরে ইকুয়েশনটাকে আবার এদিকে 5 মাইনাস V naught ডিভাইডেড বাই 5 দিয়ে করব, মাইনাস সাইন দিয়ে গুণ করে নিব, ওইভাবেও কিন্তু করা যেত। অ্যাকচুয়াল KCL আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করে থাকি, সো এটা করলে শুধু শুধু লেন্থি হয়ে যেত দেখে আমি স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিয়েছি যে দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে রেজিস্টার দিয়ে। ক্লিয়ার? আচ্ছা ID1 ID2 সবার কি সেম আসলো 0.5? হ্যাঁ ও বলে থাকে আসলে 0.5 এ আসে। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এর মধ্যে শিখতে পারে না, দুটো শিখতে। হ্যাঁ দুইটা শিখেছেন, কিন্তু এখনো এই ম্যাথটাকে কনস্ট্যান্ট ভোল্টেজকে সলভ করি নাই, শুধুমাত্র আইডিয়াল মডেল দিয়ে করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? ম্যাম কনস্ট্যান্ট তো আইডি ওভার কনস্ট্যান্ট বলতে পারবেন না। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল যদি অ্যাপ্লাই করেন, IG1 আসবে হচ্ছে 0.36 মিলি অ্যাম্পিয়ার, ID2 আসবে 0.5 মিলি অ্যাম্পিয়ার, V naught 0। হ্যাঁ এটা ঠিক আছে, ওইটাই বলছি। আচ্ছা এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সার্কিটটা আগে দেখাই। এটার মধ্যে মনে হয় না, শেষ করে নেন এটা। কমপ্লিট সবার? ম্যাম এটা আনসার তো একই আসার কথা না, মানে আমরা তো বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি, কিন্তু আনসার তো একই আসার কথা। দেখেন এখানে অ্যানসারটা হচ্ছে স্লাইটলি ভ্যারি করে, কারণ আমাদের যে মডেলগুলো আমরা ইউজ করে থাকি দেখবেন হচ্ছে যে এটার আমি ইয়াটা সলভ করেছিলাম একটা এই যে যখনই এই সেম ম্যাথটাকে পিসওয়াইজ লিনিয়ার মডেল দিয়ে সলভ করব, তখন হচ্ছে আমাদের ID1 টা আসে হলো 0.36, ID2 টা আসে হচ্ছে 0.499। সো 0.499 যে কথা, আপনার 0.5 কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেমই। সো আমাদের হচ্ছে কিছুটা ভ্যারি করে, একদম অ্যাকুরেট আসে না, কিন্তু অল্প স্লাইটলি ভ্যারি করে। কোন পদ্ধতিটা হবে সেগুলো আমি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপটাকেই মেইনলি ইউজ করা হয়।
সাবস্ক্রাইব করা আসলে যায় আমি দিনা মনে আমারটা মনিটাইজেশন অন করা যায়। আচ্ছা এই ভিডিওগুলো আমি কবে বানাইছিলাম জানেন? দেখছি 7 ইয়ার্স 8 ইয়ার্স লেখা আছে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমি এই কোর্সটা নিজে করছিলাম তখন বানানো, ঠিক আছে? তো আপনাদেরকে এই যে ট্রাই করতে বলা হয় না প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো আমাদের যেটা ছিল আমাদের হচ্ছে ভার্সিটিতে এই যে প্রেসার দিয়ে যেভাবে প্রেজেন্টেশনটা নেওয়া হচ্ছে প্রত্যেক কোর্সে কিন্তু আমাদের এরকম ভাবে হতো না, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে ইংলিশ কোর্সে প্রেজেন্টেশন দিতাম, তারপরে হলো আপনার সোসিওলজি একটা কোর্স ছিল আমাদের, ওইখানে প্রেজেন্টেশন দেওয়া লাগতো। আর এই যে ইলেকট্রিক্যালের যে কোর্সগুলো এটাতে হচ্ছে খুব কম সংখ্যক হচ্ছে আমাদের প্রেজেন্টেশন হতো, তো যার জন্য আমরা নিজেরা এগুলো ট্রাই করতাম, আমি করতাম। তো যেটাই হোক আপনাদের যেহেতু সুযোগ আছে নিজেদেরকে হচ্ছে ইমপ্রুভ করার, সুতরাং হচ্ছে প্রেজেন্টেশনগুলো এরকম ভাবে সুন্দর গুছিয়ে রেডি করার ট্রাই করবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো এখানে যা যা দেখাচ্ছি সবই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, আপনাদেরকে এর সাথে থিওরিক্যাল কনসেপ্টও অ্যাড করতে হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কি হলো সমস্যা আমাকে বলেন। হ্যাঁ, সলভ করতে সেক্ষেত্রে আপনারা কিভাবে সলভ করতে পারবেন সে সম্পর্কে আমি আজকে আপনি যখন কনস্ট্যান্ট মডেল উইথ v not equal to 0.7 ভোল্ট আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিসকাস করেছিলাম যে যখন এখানে বলেন তো v not equal to 0 লেখা আছে, হ্যাঁ? সো এটা তো হচ্ছে আমার কনস্ট্যান্ট। আচ্ছা এই একটু আস্তে, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে আবার কি ডায়োড শর্ট থাকে? কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের ক্ষেত্রে ডায়োড শর্ট হয়, তা কি চেঞ্জ হয়ে হয়? যাবে কত হয়? ওইটা হচ্ছে 0.7 ভোল্টের সোর্সকে আমরা রিপ্লেস করি, রাইট? সো এই জায়গাটা তো v not equal to 0 লিখে রাখছি, এটা কি ভুল? এই যে এখানে যে v not সমান 0 লিখেছি এটা কি ভুল না ঠিক? কোন 0 লেখা এই যে 0.7 না, v not equal 0 এই যে v not equal আমরা এই গ্রাউন্ড করতে হবে সম্পূর্ণটা আসলে এখানে দেখানো যাবে না কারণ অ্যানসারটা পাশে লেখা আছে, আমি ড্র করে দেখাই। মনে হয় আমার কোশ্চেনটা সবাই ক্যাচ করতে পারেন না, আমি ফার্স্টে ড্র করি দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা 0.7 ভোল্টের একটা সোর্সকে রিপ্লেস করেছিলাম, রাইট? IG2 টা ছিল এই জায়গাটাতে, এখানে হচ্ছে একটা 0.7 ভোল্টের সোর্সকে রিপ্লেস করা ছিল। আমার এই সার্কিটটা যদি আপনারা দেখতে পাচ্ছেন না, তারপরে এখানে v not equal to লেখা ছিল 0, তো এটা ঠিক না ভুল? এটা ঠিকই আছে। ঠিক আছে, কেন? এখানেও তো এখানে একটা লোড আছে, এই নোডেও তো 0, এখানেও তেমন এটা হচ্ছে লোড। ম্যাম দুইটা ব্রাঞ্চে মানে সেম ভোল্টেজ, তো ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভেরি গুড। এখানে কিন্তু আমার হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের জন্য 0 আসছে, ব্যাপারটা এরকম না। প্রিভিয়াসটাতে যেমন আইডিয়াল মডেল ইউজ করার জন্য আমার v not equal to 0 এসেছিল, বাট এখানে হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করার জন্য 0 আসছে, এটা না। যেহেতু এখানেও 0.7 এখানেও 0.7, সুতরাং এই দুইটার মধ্যে আমার ডিফারেন্স কত? 0। দুইটাকে বিয়োগ করতে হয় হচ্ছে 0। এটা তো মানে এই -5 আর 0.7 এর মাঝখানে আছে। কোথায়? না 0.7 না না না, এই যে আমি তো এই জায়গা থেকে ডায়োডটাকে রিপ্লেস করলাম 0.7 ভোল্টে, এখানে ডায়োডটাকে রিপ্লেস করলাম 0.7, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 0। তো মাঝখানে হওয়ার কথা ছিল না 0.7 দুইটা মাঝখানে বুঝি না 0.7 ভোল্টেজ ড্রপটা আছে দুইটা ভোল্টেজের মাঝখানে, মানে দুইটা ভোল্টেজের মাঝখানে যে ড্রপটা সেটাই তো। বাট এখানে তো 0.7 আর -5 এর মাঝখানে আছে। আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ কিন্তু বলি না, এই টার্মিনালে মানে পয়েন্টের যে ভোল্টেজটা ওইটা বের করছি, বুঝে গেছে? আমি কিন্তু এইখানে ড্রপে এখনো আসি নাই, বুঝছেন? আমার এইখানে ভোল্টেজ হচ্ছে 0.7, এটার 0.7, তাহলে আমার জাস্ট এই পয়েন্টের ভোল্টেজটা কত আসতে পারে, দুইটার ডিফারেন্স বলতে হচ্ছে 0, ওই জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। এখানে একটা কোর্স ওই যে v not যেটা ধরা ছিল আপনারা শুরুতেই তো হচ্ছে এটার ক্ষেত্রে আমরা শূন্য বসাই নিছিলাম, কিন্তু এখানকার ডিরেক্ট শূন্য বসাতে পারবো না, আমার ক্যালকুলেট করে আনতে হবে, বুঝে গেল? শূন্য আসছে। হ্যাঁ, মানে তো 0.7 -5 ওইদিকে না, আমি এই পর্যন্ত আমি এখনো যাই নাই, কারণ এখানে আপনার আবার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ড্রপ আছে, আমি ওইদিকে যাই নাই, আমি জাস্ট এতটুকু কাজ করছি। ID1 আর ID2 IG1 IG2 কে যে রিপ্লেস করে দিলাম, মানে সরি ডায়োড 1 আর ডায়োড 2 কে রিপ্লেস করছি দুইটা ভোল্টেজ সোর্স দিয়ে, ওদের পর্যন্ত এতটুকু। আচ্ছা,
আমার এখানে হচ্ছে সাইডে লেখা ছিল ওই জন্য পজ করে রাখছিলাম, দেখাই এবার। ভোল্টেজ ড্রপ মডেলটা ইউজ করতে বলা হবে, সেক্ষেত্রে ডায়োডকে রিপ্লেস করতে হবে একটি ব্যাটারি দিয়ে। আর ব্যাটারির ভোল্টেজ যদি গিভেন না থাকে সেক্ষেত্রে আপনারা ডায়োডের বিল্ট ইন ভোল্টেজটাকে ধরে নেবেন। সাপোজ যদি বলা আচ্ছা যায়, আমি একটু অ্যাড করে রাখি, এখানে কোশ্চেনে যদি আমি স্পেসিফিক কোনো ভোল্টেজ বলে দেই যে ধরো 0.8 বা 0.9 তখন হচ্ছে ওইটা দিয়ে আপনাকে সলভ করতে হবে। আর যদি কোশ্চেনে বলা না থাকে তাহলে বিল্ট ইন যে ভোল্টেজটা সিলিকনের ক্ষেত্রে আমরা 0.7 ধরি, ওইটা ধরেই অঙ্কটা সলভ করতে হবে, ঠিক আছে? এটা একটু পরীক্ষায় আপনার মেথডটা উল্লেখ করা থাকবে যে কোন মেথড ইউজ করা লাগবে। সিলিকনটা সেক্ষেত্রে আমাদের বিল্ট ইন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। বাট এখানে আমাদেরকে কোশ্চেনে বলাই ছিল যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে ডিজাইন করতে, বাট ভিডি নট এর ভ্যালুটা আমাদের দেওয়া ছিল 0.7 ভোল্ট। অর্থাৎ এখন আমরা ডায়োডটাকে রিপ্লেস করব একটা 0.7 ভোল্টের ব্যাটারি দিয়ে। দেন আমরা ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা চলে এসেছে এরকম। এখন আমার মেইন টার্গেট হচ্ছে ID1, ID2 এবং V0 টা ক্যালকুলেট করা। ওকে, আমি অ্যাজিউম করে নিয়েছি যে D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড এবং D2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড। দেন আমার সার্কিট ডায়াগ্রামটাকে আমি এভাবে ড্র করে নিয়েছি। এখন আমি V0 টাকে ক্যালকুলেট করব। V0 হচ্ছে আমাদের কি কোশ্চেনে দেওয়া ছিল যে এই টার্মিনালের ভোল্টেজটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারির ভোল্টেজ যেহেতু 0.7 ভোল্ট, দ্যাট মিন্স এই নোডের ভোল্টেজ আমার 0.7 ভোল্ট। আবার এখানে আমি যে ব্যাটারিটাকে দিয়ে রিপ্লেস করেছি, অর্থাৎ আমি ডায়োড রিপ্লেস করে যে ব্যাটারিটাকে দিয়েছি, ওই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। সো আমার এই নোডের ভোল্টেজও 0.7 ভোল্ট। তাহলে আমি যখন V0 টা ক্যালকুলেট করব, আমার V0 এর ভ্যালুটা চলে আসবে 0.7 মাইনাস 0.7 অর্থাৎ 0 ভোল্ট। আমি একটি পার্টের আচ্ছা এই পর্যন্ত কারো কনফিউশন আছে? যারা হচ্ছে এই ব্রাঞ্চে চলে যাচ্ছিলেন, আমরা কিন্তু এই ব্রাঞ্চ পর্যন্ত এখনো যাই নাই। জাস্ট হচ্ছে ডায়োডটাকে যখন রিপ্লেস করা হয়েছে, এটা 0.7 মিন্স হচ্ছে এই লোড আমার 0.7 ভোল্ট, আর এই ডায়োডটা আমরা যখন রিপ্লেস করে দিয়েছিলাম এর অর্থ হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজও 0.7। সুতরাং এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটাই হচ্ছে আমার V0 এর ভ্যালু অর্থাৎ 0 ভোল্ট। ক্লিয়ার? সো এই পার্টটা কিন্তু আপনাকে এরকম একটু ভেঙে দেখাতে হবে, কারণ এক্সাক্ট হচ্ছে V0 এর মান আমাদের কোশ্চেনে মানে ক্যালকুলেট করতে বলাই হয়েছিল। শুরুতে তাহলে V0 0 আসলো, এখন বাকি থাকলো হচ্ছে ID1 ক্যালকুলেশন আর ID2 ক্যালকুলেশন। এই দুটো কিভাবে করা যায় বলুন তো? আগের সার্কিটের ID2 টা কিন্তু একদম আগের মতোই, রাইট? জাস্ট হচ্ছে এই ব্রাঞ্চের যে কারেন্টটা আছে ওটা ফাইন্ড আউট করলে আপনি ID2 টা পেয়ে যাবেন। আর ID1 করতে গেলে কি করা লাগবে? মাইনাস করা এটা KCL অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা KCL ওয়েট এক মিনিট, I1 বের করে KCL অ্যাপ্লাই না করে কি আমরা করতে পারি? আচ্ছা কিভাবে? নাই বলো এবার আগে I1 বের করে তারপর KCL আমি KCL ছাড়াই আচ্ছা KCL অ্যাপ্লাই করলে ইজি হবে। তারপর এই যে এখান থেকে যদি আপনি আইটা বের করে দেন, তাহলে ওই যে এন্টারিং কারেন্ট লিভিং কারেন্ট আমরা একটা ইকুয়েশন লিখে ডাইরেক্ট হচ্ছে করে দেওয়া যায়। তো ওইটা বেসিক্যালি KCLই বলে, তো একই কথা। না V0টা আমি এখানে ইন্ডিকেট না করে উপরে নিব। আমার মেইন টার্গেট হচ্ছে I1 টাকে ক্যালকুলেট করা। সার্কিটে যে দেওয়া ছিল কোশ্চেনে আপনাকে এখানেই মেনশন করা ছিল যে ভিতরে আমাদের কেন বিভ্রান্ত করার জন্য দিছে, কারণ এখানে যে কেউ বুঝতেছে যে এটা এক কথা এটা এক কথা, এটা হচ্ছে বইয়ে দেওয়া ছিল এভাবে উপরে সমস্যা আছে না। ঠিক আছে আপনি তো এভাবে দিলাম না। পরীক্ষায় কিভাবে দিবে এটা কনসিডার করে নেবে, এভাবে দিলে বিভ্রান্ত হয়ে গেল। সয়লা এটা মানে যে রেজিস্ট্যান্স অ্যাক্রসে এই সমস্যাটা অ্যাকচুয়ালি এটা উপরে, এটা তো উপরে। এখানে তার অর্থ হচ্ছে আপনার এইটা টার্মিনাল মিলে যেটা সেটা হচ্ছে এই পয়েন্টে, তারপরে রেজিস্টারে অ্যাক্রস যেটা আছে এটা তার আমরা একটা এলিভেটর ওইটা যদি এরকম ভাবে এখানে দিয়ে দিত তাহলে ভালো হতো। এটা বলছেন জি 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 তাহলে তো হচ্ছে আপনার মানে সার্কিটার সলভ কি করবেন সব তো বলেই দিত। আরেকটা তখন আবার কনফিউজ হয়ে যায়, তখন কনফিউশনটা না ওইখানে দিলেও কিন্তু প্রবলেম ছিল। এটা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন না যে এইটা হলো এই পয়েন্টের ভোল্টেজটা, এটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, তখন আবার ওইটা নিয়ে প্রেস লাগাই ফেলতেন যে কিভাবে কি আসবে না আসবে, ওইটাতে আরো কনফিউজ হয়ে যায়। 10 কে নিচে দিলে তো তখন আবার ও এর মধ্যে চলে
চলে আসবে তখন আরো চেঞ্জ হয়ে যাবে সমস্যা না ঠিক আছে টার্মিনাল চেঞ্জ করলে হচ্ছে আপনার ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে পরীক্ষায় কি আসছে প্রশ্ন এটা খেয়াল করে এভাবে ম্যাথ হয়ে যাবে না দিদি মাইনাস না এত খারাপ প্রশ্ন হয় নাই সবই আপনার মানে খারাপ হইছে না সবই আল্লাহর ইচ্ছা আমাদের হাতে সবই আমাদের মেঘালা আচ্ছা এবার সলভ করতে সব তো করাই আছে ওকে এখন যদি আমি এই ব্রাঞ্চের অ্যাক্রস এ কারেন্টের ফ্লোটাকে আই কনসিডার করি তাহলে আই এসে দেন এই দুটো ব্রাঞ্চে সেপারেট হয়ে গেছে সো আমি খুব ইজিলি একটা কেসিএল অ্যাপ্লাই করলে এখান থেকে আইডি1 এবং আইডি2টা ফাইন্ড আউট করতে পারবো আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আইডি2টা কিন্তু 10 কিলো ওহমের অ্যাক্রস এ কারেন্টের ফ্লোটা সো উই ক্যান রাইট আইডি2 ইকুয়াল v0 -5 divided by 10 অর্থাৎ দুটি প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টারের ভ্যালু আমি এখানে ফার্স্টে আইডি2 এর ভ্যালুটা আচ্ছা এই ম্যাথগুলো যখন কেউ বুঝাইতে বা করাইতে আমি ইজি লাগে না জি ম্যাম কিন্তু করতে গেলে আর নিজেরা করতে গেলে তখন হচ্ছে কোন টার্মিনাল ধরবো কোথায় হচ্ছে ড্রপ করবে কত চিন্তা চলে আসে মাথায় আমি পাস কি করতে পারবো ইনশাআল্লাহ আমার কোর্সে এই যাবত ফেল কেউ করছে যারা ঠিকমতো পড়ালেখা করে এরকম রেকর্ড নাই যদি পড়ালেখা করেন ইনশাআল্লাহ পাস করবেন and 10 के लिए प्लस वोल्टेज का बटा तो 0.7 माइनस -5 divided by तो ये सिंप्लेक्शन ও আমরা সিজি লিখি জিরো লিখছে যে বিনটটা জিরো যে 0.7 মাইনাস না 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 এক মিনিট এটার ক্ষেত্রে হচ্ছে আমার বিনটটা কি এই ভ্যালুটা না এখান থেকে সো আমার দুইটা ড্রপটা কি হবে মানে মেইন ইকুয়েশন যদি আমি লিখি v0 -5 ডিভাইডেড বাই 10 তাহলে আমার v0টা কত v0 এসে হচ্ছে 0 ভোল্ট তাহলে দুইটা যখন আমি ভ্যালু বসাবো v0টাকে রিপ্লেস করে দিতে হবে হচ্ছে 0 দিয়ে ক্লিয়ার এম সেম কোশ্চেন আবার আচ্ছা v0টা নিয়ে আপনারা এত কনফিউজ হচ্ছেন কেন কেন v0 নাই এসে না কি কনফিউশন নাই কেন আসবে এই দুইটা টার্মিনালের ডিফারেন্স না জি তাহলে যদি দুইটাই 0.7 হয় আমি যদি এরকম ভাবে লিখতাম যে মনে করেন এই সার্কিটের কথা বাদ দেন এদিকেরটা আছে হচ্ছে 1 ভোল্ট এখানে আছে হচ্ছে আমার 0.7 ভোল্ট তাহলে হচ্ছে আমি যখন এই জায়গাটাতে কনসিডার করতাম দুইটার ডিফারেন্স তখন আমরা 1 0.7 বলতে কি এটা v0 এর ভ্যালু আসতো না তাহলে এইটাই শূন্য হয়ে যাচ্ছে দেখে আপনারা একটু কনফিউজ হয়ে যাচ্ছে বাট বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে এই দুইটার মধ্যে যে ডিফারেন্স ওইটাই তো আমার v0 এর মান তাই না তো বারবার কেন 0.7 বলতেন 0.7 তো উপরে আছে আমার তো নোড এইটা এই নোড এইটার দুইটা ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্টার কনফিউশন তো ফিনান্স তো ভাবতেছি যে 0.7 -5 না না আবার তো শ্রেণীতে তো আছে গ্রুপ পারবো তাই এরকম কে শ্রেণীতে সিরিজে আছে কি মানে 0.7 আর 0.7 দুটো সিরিজ আছে ম্যাম আমরা এইসব সিরিজে তো ভোল্টেজ জব কিছুই করবো না আমরা জাস্ট 0.7 দিয়ে হিসাব ক্যালকুলেশন করবো আমরা এখানে কি করব না ওখানে কেসিএল অ্যাপ্লাই করবো এখানে কেসিএল অ্যাপ্লাই করবো না 0.7 দিয়ে করবো তাহলে তো হবে মানে আমরা এখানে 0.7 মাইনাস 0.7 তাহলে তো আইডি করে v0 এর ভ্যালু পাবে না তাতে আমরা এখানে v0টা হিসাব করছি v0 তো তখন আলাদাভাবে হিসাব করতে হবে আচ্ছা আমি একটু ইজি করে দেই দেখেন এই সব কিছু বাদ দেন হ্যাঁ ওই দুইটার মধ্যে ডিফারেন্স তাই এগুলো সব আপাতত কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই তো জাস্ট হচ্ছে এই অংশটুকুকে নিয়ে আমরা কনসিডার করব যে এই লাস্টে কথা না বলি জাস্ট হচ্ছে আপনার এখানে একটা ব্যাটারি সোর্স কানেক্টেড আছে 0.7 এ এটা একটা ব্যাটারি সোর্স কানেক্টেড এটা একটা ভোল্টেজ সোর্স যদি হচ্ছে শুধুমাত্র এরকম ভাবে আমার কানেকশনগুলো থাকে ওইখানে আমরা কি করতে পারি কেভিএল অ্যাপ্লাই করতে পারি না এই যে আস্তে যদি কেভিএল অ্যাপ্লাই করা যায় অন্য কি আছে না আছে আমরা আপাতত মাথা থেকে ছেড়ে ফেলে এইটুকুর মধ্যে হচ্ছে একটা সিম্পল কেভিএল অ্যাপ্লাই করি এটা তো আমি দেখি না আমার এখানে ভোল্টেজটা কত ছিল 0.7 এটা কত 0.7 আমি ক্যালকুলেট করতে যাচ্ছি কি v0 তাহলে যদি কেভিএল অ্যাপ্লাই করেন -0.7 প্লাস 0.7 প্লাস v0 ইকুয়াল টু 0 আসে না জি জি এখন কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ জি ম্যাম রেডি করছিলাম তো
অত হচ্ছে যদি ডিফারেন্স কি হবে, নোট পয়েন্টে কি আসবে, এত কিছু যদি কনফ্লিক্ট লাগে, জাস্ট হচ্ছে সিম্পল ভাবে চিন্তা করেন যে এই অঙ্কটাকে আমরা যদি শুধু একটা কেভিএল এ কনভার্ট করি, এই পার্টটুকু তিনটা ভোল্টেজ সোর্স নিয়ে আমি মানে ডিল করব, তাহলে প্রথমে আসবে হচ্ছে মাইনাস, যখন আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভমেন্টে স্টার্ট করি -0.7, তারপরে কোনটা দেখতে পারবে টার্মিনালে প্লাস, তাহলে প্লাস 0.7 প্লাস v0 ইকুয়াল টু 0, কারণ কেভিএল এর টোটালটা সামেশন হচ্ছে আমাদের 0 হয়, তাহলে এই দুইটা যদি ক্যান্সেল হয়ে যায় v0 এর মান কত আসবে? ক্লিয়ার? এটাতে এভাবে বোঝানো যায়, এটা আমার আজকে প্রথম মাথায় আসলো। ম্যাম একটু ম্যাম প্রশ্ন দেওয়া যাবে? হ্যাঁ শিওর। ঠিক আছে, কোশ্চেনের বিনোদটা যে মার্ক করে দাও। হ্যাঁ বিনোদটা মার্ক করা ছিল ডাইরেক্ট 2 এর উপর পরে, তো আমাদের এখানে যেহেতু লেভেল করে দেওয়া আছে, আমি তো এই লেভেলিংটা সরাতে পারবো না, তাই না? সো যেই পয়েন্টটা আছে ওই পয়েন্টেই আমাকে নিতে হবে, ওভাবেই হচ্ছে ক্যালকুলেশনটা সলভ করতে হবে। এটা ছিল না, আমরা লেখি না, ভাবতেছিলাম না কি এটা পুরো ছিল না, এখন বুঝতে পারছি যে এটা আগে টাইম লেগে গেছে। আর কোনো কনফিউশন জিরো হলো কেন নিয়ে? আমি আবার ওই উপরেরটা এনে দেই পাশে ও কি ব্যাপার, এটা চুনলে তো ভাবতেছিলাম যে কি রে এক্স কোন টার্মিনাল নাই, জিরো করতে গেছে, বিনোদটা করতে গেছে, ও মাথায় কোশ্চেন আসছিল, বুঝতে পারছি। বিনোদটা করতে গেছে, কারণ আমি তো টার্মিনাল নাম দেখি নাই, এখন তো তুই তো বলছিস না না তুলতে ভুল করে না, আমি পরে অ্যাড করছি তো হয়তো বা তখন খেয়াল করেন নাই, প্রথমে হচ্ছে এটা অ্যাড করা ছিল না, পরে হ্যাঁ হচ্ছে জি জি, যে ওটার সাথে কি ভাবতেছিলাম যে টার্মিনাল করতে গেছে না শেষ কেন? ক্লাসটা ইন্টারেস্টিং না অনেক, মজা হবে, তাহলে আবার শেষ করতে সময় তো যায় না খালি মাথা ঘুরতেছে এক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে পিস ওয়াইজ লিনিয়ার মডেলটা কি আমরা ল্যাবে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এতটুকু পর্যন্ত আপাতত পজ রাখি, দিয়ে যা যা পড়ালাম ওই টোটালটাকে একবার সামারি করব, নাকি নিজেরা বুঝতে পেরেছেন? ক্লাস তো আছে আবার দেখি হ্যাঁ এখানে তো আছে ল্যাবে একটা সামান দিয়ে দিয়েছে ম্যাম তাহলে এটা ম্যাথ আমরা দুই ধরনের ম্যাথ করছি, তো এইটাতে একটা প্রিভিয়াস ইয়ারে করছি না। আপনারা আপাতত কোশ্চেন হচ্ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে আইডিয়াল মডেল দিয়ে ল্যাবে দেখবেন পিস ওয়াইজ লিনিয়ার মডেল। এগুলো থেকে অলরেডি কোশ্চেন শেষ করতে কোশ্চেন চলে এসেছে পাস তাহলে এক্সাম্পল তারা পাস। এইখান থেকে যে কোনো একটা মডেলের কোশ্চেন আসবে, আপনিও জানেন আমিও জানি, তাই না? তিনি আবার এত টেনশনে কি আছে?